যদি আমার কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা থাকে কেন্দ্রের সাথে, তাহলে সেই সংযোগকারী দুটি সমকেন্দ্রিক সে একটাকে এবি বিন্দুতে তার স্কোয়ার। এবারে আমি যদি মানগুলো বসিয়ে দিই, পিবি কত পেয়েছিলাম? হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছিস নিশ্চয়ই? আমাদের আর আটকায় কে? আমরা যেভাবে প্র্যাকটিস করছি আমার মনে হয় না আর কিছু বাকি রাখবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট বুঝে সব কটা অঙ্ক করে ফেলছি। এবারে শুধু চাই রিভিশনটা ভুললে কিন্তু চলবে না। আমাদের সংকল্প সিরিজ চলছে, সংকল্প মাধ্যমিকে 100। প্রত্যেক দিন আমিও লিখি, তোরাও নিজেদের মনে মনে এটা কিন্তু বলতে থাক, তবেই হবে। আমাদের চ্যাপ্টার 3 চলছিল। চ্যাপ্টার 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তার ক্লাস 1-এ আমরা পড়েছিলাম বৃত্তের পার্ট, সব পার্টগুলো নিয়ে আলোচনা হয়েছে। ক্লাস 2 হয়েছে, তারপর ক্লাস 2-তে আমরা করেছিলাম কোষে দেখি 3.1। এটা একটা ক্লাসেই আমাদের শেষ হয়ে গেছে। ক্লাস 3-তে আমরা পড়েছিলাম উপপাদ্য 32, 33, এটা নিজে হাতে প্রমাণ করেছিলাম। ক্লাস 4-এ আমরা করেছিলাম কোষে দেখি 3.2-র 1 থেকে 5 পর্যন্ত। আজকে আমাদের ক্লাস 5, সেখানে কোষে দেখি 3.2 কন্টিনিউ হবে। 6 থেকে যত দূর অবধি হয় দেখে নিচ্ছি। আমরা মঙ্গলবারে ভিডিও দিই, সেটার প্র্যাকটিস করবি বুধবারে। বৃহস্পতিবারে ভিডিও দিই, প্র্যাকটিস হলো শুক্রবারে। তারপরে শনিবারটা গ্যাপ থাকে, আবার রবিবারে আমরা ভিডিও দিই। শনিবারে গোটা সপ্তাহের রিভিশনটা করে নিলে আমাদের সবটা গ্রিপে থাকবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 6। পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি, এবি সমান সমান 6 সেন্টিমিটার এবং পিসি সমান সমান 2 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখ, প্রশ্নপত্রে যখন অঙ্কটা দেখব, আমরা গোটা অঙ্কটা যেভাবে করব সেইভাবে একটুখানি প্র্যাকটিস করি। যা যা দেওয়া থাকবে সেটা আমরা প্রদত্ত বলে লিখে নেব। প্রদত্ত দিয়ে এইটাই কপি পেস্ট, নিজের ভাষায় ছোট করে। ও কেন্দ্রীয় বৃত্তের ওপি লম্ব এবি ও এবি সমান সমান বা এবি জ্যা সমান সমান 6 সেন্টিমিটার, পিসি সমান সমান 2 সেন্টিমিটার। বাংলাতেই লিখিস, এটা ইংরেজি লিখে ফেললাম। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করো। তাহলে আমার কাছে জানতে চাইছে কি? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমি কি করলাম, এখানে ও আর বিকে যুক্ত করে দিলাম, ও আর বিকে যুক্ত করে দিলাম। তাহলে এটা কি হলো? আমার অঙ্কন। অঙ্কন হচ্ছে ও কেন্দ্র ও বি বিন্দুকে যুক্ত করা হলো। এবারে সমাধানটা করি। দেখো, ও পিবি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি। প্রশ্নানুসারে বা শর্তানুসারে সমকোণী ত্রিভুজ ও বিপিতে পিবি সমান সমান কত হবে রে? পিবি সমান সমান হবে হাফ অফ এবি। কেন? সেই উপপাদ্য 32-এর স্টেটমেন্টটা আমরা লিখব এখানে। সেই উপপাদ্য 32-এর স্টেটমেন্টটা লিখে দিবি। তাহলে আমরা কি জানি? লম্ব জ্যাটাকে হাফ হাফ করে, সেই জন্য পিবি সমান সমান হলো হাফ অফ এবি, মানে 6 সেন্টিমিটার। তাহলে আমার কত দাঁড়ালো? পিবি হচ্ছে 3 সেন্টিমিটার।
এইবারে মজাটা হচ্ছে এখানে, আমার ওবি বৃত্তের ব্যাসার্ধ, আবার ওর সাথে যদি সিকে যুক্ত করা থাকে ওসিও বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আমি লিখতে পারি ওবি ইকুয়াল টু ওসি সমান সমান আর সেন্টিমিটার। এটা ধরছি, তাহলে আমি এখানে একটা ধরি কথাটা লিখে দিই, ধরি ওবি সমান সমান ওসি সমান সমান 8 সেন্টিমিটার, উভয়ই ব্যাসার্ধ। এইবারে ওসি সমান সমান যদি আর হয়, আর এইটুকু পিসি এই অংশটুকু 2 সেন্টিমিটার হয়, তাহলে আমি কি লিখতে পারি, ওপি সমান সমান কি হবে, গোটাটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে 2, তার মানে এইটুকু কি হবে, আর থেকে 2 বাদ, তাই তো? তাহলে আমি কি লিখব, ওসি সমান সমান আর, পিসি সমান সমান 2 সেন্টিমিটার হলে ওপি সমান সমান ওসি মাইনাস পিসি, অর্থাৎ আর মাইনাস 2 সেন্টিমিটার। আমি বারবার ভুলে ইংরেজিতে লিখে ফেলছি, তোরা কিন্তু বাংলাতেই লিখিস। এইবারে তাহলে সমকোণী ত্রিভুজ ও পিবি বা ও বিপিতে আমি লম্ব পেয়ে গেলাম, ভূমিও পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার 3 এবিটা, আর এইটুকু হচ্ছে আর মাইনাস 2। আবার ওবিটা তো আমার অতিভুজ, সেটা যেহেতু ব্যাসার্ধ সেটা আর, তাহলে আমি এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। সুতরাং সমকোণী ত্রিভুজ ওবিপিতে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পাই কি, পাই পিবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান সমান ওবি তার স্কোয়ার। এবারে আমি যদি মানগুলো বসিয়ে দিই, পিবি কত পেয়েছিলাম, পিবি হচ্ছে 3 সেন্টিমিটার, আর ওপি কত পেয়েছিলাম আর মাইনাস 2, আর আমার ওবি কত আর, তার মানে 3 স্কোয়ার প্লাস আর মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এবারে আমি ঝপাঝপ সমাধান করতে নেমে পড়ি। 3 স্কোয়ার হচ্ছে 9, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু 2 মানে 4r প্লাস 2 স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আচ্ছা, দুদিকেই আর স্কোয়ার আছে, তাহলে এটা ওই দিকে গেলে কাটাকাটি চলে যাবে। তাহলে আমি কি লিখব, 4rটাকে যদি ওদিকে নিই তাহলে 9 যোগ 4 সমান সমান 4r। তাহলে আর সমান সমান কি, 9 আর 4 13 ভাগ 4, তাহলে 3 4 12, আবার 3 পূর্ণ 1 এর 4, 1 এর 4 মানে 0.25, তাহলে 3.25, এইটা হচ্ছে আমার আর। তাহলে আমি লিখতে পারি কি, আমার ওবি সমান সমান 3.25 সেন্টিমিটার বেরিয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। একটা সমকোণী ত্রিভুজ নিলাম, তার লম্ব ভূমি বের করলাম, সেটাকে কাজে লাগিয়ে অতিভুজ বের করলাম। আমার কাছে জানতে কি চেয়েছিল, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আর পেয়ে গেছি 3.25 সেন্টিমিটার। এটা আমার উত্তর। ঠিক আছে, চলো 7 নম্বর প্রশ্ন। একটি সরল রেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এবি বিন্দুতে আর অন্যটাকে সিডি বিন্দুতে ছেদ করেছে। যুক্তি দিয়ে প্রমাণ করি এসি সমান সমান ডিবি। চলো, একটা বৃত্ত আছে, তার বাইরে দিয়ে আরেকটা বৃত্ত আছে, দুটোরই কেন্দ্র সেম, তাহলে এটাকে তখন আমরা বলি এক কেন্দ্রীয় বৃত্ত। তাহলে কেন্দ্র দুজনেরই এটা। তাহলে একটা সরল রেখা টানা হলো, সে একটাকে এবি বিন্দুতে
আর অন্যটাকে সিডি বিন্দুতে, মানে এই দুটো বিন্দুতে ছেদ করলো। কি প্রমাণ করতে হবে? এসি সমান সমান ডিবি। পরীক্ষার হলে প্রশ্নটা পেলে আমি এনকাউন্টার করব কি করে? প্রথমে হচ্ছে প্রদত্ত, এখানে যেটা দিয়েছে সেটাকে নিজের মতো করে লিখতে হবে, তার সাথে যদি আমি আলাদা করে নতুন কিছু ধরে থাকি সেটাও বলে দিতে হবে। যেরকম এখানে বলেছিল এক কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রটা বলে দেয়নি, আমি কেন্দ্রটা ধরছি ও, তাহলে আমি প্রদত্ত বলে লিখছি ও কেন্দ্রীয় দুটি সমকেন্দ্রিক বৃত্ত আছে, তাদের একটি সরল রেখা ছেদ করে। বহির্বৃত্তটিকে সেটি এ ও বি বিন্দুতে এবং অন্তর্বৃত্তটিকে, অন্তর্বৃত্ত মানে ভেতরের ছোটটা, অন্তর্বৃত্তটিকে সেটি সি ও ডি বিন্দুতে ছেদ করে। এই অবধি প্রদত্ত। ওরা যেটুকু দিয়েছে তার সাথে আমি যেটুকু ধরলাম একবারে 5 করে লেখা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে দিয়েছে? আমাকে প্রমাণ করতে হবে এসি সমান সমান ডিবি। এখানে কি আমার নিজের কিছু ইনপুট দেওয়ার আছে নাকি এখান থেকেই হয়ে যাবে? না, আমাকে একটা অঙ্কন করতে হবে, কারণ আমি যে আলা অঙ্ক দেখলেই দেখেছি ওর উপরে একটা যদি লম্ব এঁকে ফেলতে পারি আমার কাজ অনেক সহজ হয়ে যায়। তাহলে আমাকে একটা অঙ্কনের দিকে যেতে হবে। অঙ্কনটা কি? ও থেকে এই যে রেখাংশটা পেয়েছি এ বি, তার উপরে লম্ব অঙ্কন করা হলো, আর লম্বটা ও থেকে যে এখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম দিলাম এক্স। ঠিক আছে, তাহলে ও কেন্দ্র থেকে এ বি রেখাংশের উপর ও এক্স লম্ব টানা হলো। এই অবধি হয়ে গেছে। এইবারে আমি চলে আসবো প্রমাণে। এক্স্যাক্টলি কি প্রমাণ করা যেতে পারে? প্রথমে বহির্বৃত্তের ক্ষেত্রে এবি জ্যায়ের উপর ও এক্স লম্ব অবস্থিত, ঠিক কি না? তাহলে আমি যদি দেখি গোটা সিনারিওটা, এই এ বি গোটাটা জ্যা, ও থেকে লম্ব টানা হয়েছে এটা। আর আমরা কি জানি উপপাদ্য থেকে? কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় সে জ্যাটাকে হাফ হাফ করে, অর্থাৎ এ এক্স যতটা হবে এক্স বি ততটা হবে, কারণ এ বি হচ্ছে জ্যা বড় বৃত্তটার ক্ষেত্রে। তাহলে আমি লিখব এ এক্স সমান সমান এক্স বি, পাশে সেই উপপাদ্যের বক্তব্যটা লিখে দেব। আমি আর ডিটেলে লিখছি না। অনুরূপভাবে আমি অন্তর্বৃত্তটার ক্ষেত্রেও একই কথা লিখব। অনুরূপে অন্তর্বৃত্তের ক্ষেত্রেও, মানে ভেতরের বৃত্তটার ক্ষেত্রেও সেই সিডি টুকু হচ্ছে আমার জ্যা, সিডি জ্যা, তার উপরে ও এক্স লম্ব, তাহলে সিডি তার উপরে লম্ব হচ্ছে ও এক্স।
তার মানে এখান থেকে আমি আবার কি লিখতে পারি, cx সমান সমান xd। তুই বললি হ্যাঁ লেখা যায়, এখানেও সেই উপপাদ্যটার কারণ হিসেবে দর্শিয়ে দেব। এবারে আমি জানি এইটা ইকুয়াল টু এইটা আর এইটা ইকুয়াল টু এইটা। আমি একটা কাজ করতে চাই এবারে, দেখ এখানেই আমার অঙ্কটা শেষ হয়ে যাবে, এইটুকু মুছে দিই। যেহেতু ax সমান সমান xb এবং cx সমান সমান xd, এইটাকে যদি আমি একটা সমীকরণ ধরি 1 নম্বর, আর এইটাকে যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিলে কি দাঁড়ায় দেখতো, ax তার থেকে cx বাদ দিয়ে দিচ্ছি, ax গোটাটা, তার থেকে cx বাদ দিচ্ছি, এইটুকু কি পড়ে থাকে, তুই বলবি ax মাইনাস cx, আর এইখানে xb তার থেকে বাদ যাবে xd। ax মাইনাস cx মানে কি, সেটাই তো আমার এসি, হ্যাঁ কি না? তুই বললি হ্যাঁ। তার মানেই আমার যেটা প্রমাণ করার ছিল, এরপরে আর জায়গা নেই, আমি ওটাই এইখানটায় লিখে দিচ্ছি যে ax মাইনাস cx, এটার বদলে আমি কি লিখব, এসি, আর xb মাইনাস xd তার বদলে কি লিখব, db। তাহলে এরা সমান হয়ে গেল। ঠিক আছে, এরপর থেকে আমি ছোট ছোট করে লিখে দেব যাতে ধরে যায়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও আমাদের মিটলো 7টা। চলো নেক্সট, এইটা দারুণ অঙ্ক। প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয়ই বৃত্তের ব্যাস হয়। এটার জন্য আমাকে আগে এঁকে নিতে হবে বৃত্তটা। তাহলে ছোট করে আঁকি। বৃত্ত আছে, তার দুটো পরস্পর ছেদি জ্যা আছে যারা ব্যাস নয়। তাহলে একটা এরকম আঁকি আর একটা এরকম আঁকি। বেশ, এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে হবে। আমাদের কেন্দ্রটাকে আগে দাগিয়ে নিই, কেন্দ্রটা হচ্ছে ও। তাহলে প্রদত্ত সেটা আগে লিখি। ও কেন্দ্রীয় বৃত্তের বা ও কেন্দ্রিক বৃত্তের দুটো জ্যা, ধরা যাক এবি আর সিডি, ব্যাস নয় এমন দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। আমি ধরেই নিচ্ছি সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করা মানে আমরা জানি হাফ হাফ করা, মানে এদের ছেদবিন্দুতে এরা হাফ হাফ হয়েছে। এদের ছেদবিন্দুটা ধরা যাক এক্স, এবি ও সিডির ছেদবিন্দু হলো এক্স। তাহলে আমি কি পাই এখান থেকে, এ এক্স সমান সমান এক্স বি, আবার সি এক্স সমান সমান এক্স ডি। আমার আকার গুণে সেটা তোদের মনে হচ্ছে না, কিন্তু আসলে আমি ওটাই করতে চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইটার মোটামুটি গুটিয়ে গেল। কি প্রমাণ করতে হবে সেটাই তো বুঝলাম না। প্রমাণ করতে হবে এই কাণ্ডটা যদি ঘটে তাহলে এ বি আর সিডি দুটোই ব্যাস, মানে তাদের কেন্দ্র দিয়েই যেতে হবে। এইটা হচ্ছে আমার প্রুফ করার বিষয়। তার মানে এরা যে কোনো জ্যা নয়, এরা ব্যাস, এইটুকু আমায় প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমার এখানে অঙ্কনের কি কিছু আছে? হ্যাঁ আছে। আমাকে এই ও বিন্দু থেকে এদের মধ্যবিন্দুকে কানেক্ট করে দিতে হবে বা ছেদবিন্দুকে কানেক্ট করে দিতে হবে। তাহলে আমি কি করলাম, অঙ্কনে শুধু লিখছি ও এবং এক্স বিন্দুকে যুক্ত করা হলো।
এবারে প্রমাণটা কি দেখ, মনে পড়ে উপপাদ্য 33 কে? সে কি বলছে, যদি আমার কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখা থাকে কেন্দ্রর সাথে, তাহলে সেই সংযোগকারী সরলরেখাটা লম্ব হবে জ্যাটার উপর, তাই তো? তার মানে আমি এখানে কি পাচ্ছি, শর্তানুসারে যেহেতু এরা একে অন্যকে সমদ্বিখণ্ডিত করেছিল, তার মানে Cx সমান সমান xd, আর তার সাথে কি পাচ্ছি, Ax সমান সমান xb, এবং Ax সমান সমান xb, যেহেতু তারা সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে। ঠিক আছে, তাহলে এবারে সেই উপপাদ্যের বক্তব্যটাকে কাজে লাগাবো। OX একটা সংযোগকারী সরল রেখা, যেখানে এক্সটা হচ্ছে সিডির মধ্যবিন্দু, তাহলে এক্সটা দুটো জায়গারই মধ্যবিন্দু যেহেতু হাফ হাফ করছে, তাহলে ও আর এক্স যখন যুক্ত হচ্ছে মধ্যবিন্দুর যুক্তকারী সরল রেখা, সে নিশ্চয়ই এই জ্যাটার উপরে লম্ব হবে। তার মানে OX লম্ব সিডি। আবার একই সাথে বা অনুরূপে একই লজিকে OX লম্ব এবির উপরেও, কারণ এবিরও তো মধ্যবিন্দু এক্স, ও যুক্ত করছি, তাহলে OX এবির উপরেও লম্ব, সিডির উপরেও লম্ব। এটা তো মহা ফ্যাচাং হলো, একটাই রেখা দুটোর উপরেই লম্ব, এরা কি করে হবে এটা? এটা তখনই হতে পারে যদি এই ছেদবিন্দুটা আর এই ও মিশে যায়, মানে দুটোই একই বিন্দু হয়ে যায়। তাহলে এটি, আচ্ছা এইটার পেছনে উপপাদ্যের স্টেটমেন্টটা লিখতে হবে, ঠিক আছে, লিখে নিস। তাহলে এটি তখনই সম্ভব যদি OX এর দৈর্ঘ্য 0 একক হয়, অর্থাৎ ও এবং এক্স বিন্দু সমাপতিত হয়, মানে একটা অন্যটার উপরে ওভারল্যাপ করে। ওভারল্যাপের বাংলা হচ্ছে সমাপতন। তাহলে এইটাই যখন এক্সটা ওর উপরে উঠে যাবে, তার মানে জ্যা দুটো এক্সগামী না ওগামী, কারণ ও আর এক্স তো সেম বিন্দু। তাহলেই এটা প্রমাণ হয়ে গেল যে এবি ও সিডি জ্যা দুটি তখন কেন্দ্রগামী হবে, আর কেন্দ্রগামী হলেই তারা ব্যাস হয়ে যাবে, অর্থাৎ উভয়ই বৃত্তটির ব্যাস হবে। ঠিক আছে, দারুণ অঙ্ক, বারবার প্র্যাকটিস করবি। এটার কিন্তু বোঝাটাই আসল, কি প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো চলো 9 নম্বর। এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সাথে এ বিন্দু যুক্ত করলাম, এবং এ বিন্দু দিয়েই এস এর উপর লম্ব অঙ্কন করলাম, যেটা বৃত্ত দুটোকে পি আর কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি পি এ ইকুয়াল টু এ কিউ। দেখ, আমি যদি প্রত্যেকটা অঙ্ক এরকম ডিটেলে করতে যাই অনেক সময় লাগবে, তাই আমি আর প্রদত্তটা লিখছি না। আমি যতটা শর্টে হয় তোদের বুঝিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি শুধু অঙ্কন অংশটা আর প্রমাণ অংশটাকে শর্টে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোরা গুছিয়ে লিখে প্র্যাকটিস করবি ফেয়ার খাতায়। ঠিক আছে, চল। দুটো বৃত্ত আছে, একটা বড় করে আঁকি আর একটা একটু ছোট করে আঁকি। দুটো একই হয়ে গেল, দাঁড়া। তাহলে এখানে দুটো বৃত্ত এঁকেছি, একটা বড় একটা ছোট। এবারে কি বলেছে,
এক্স ওয়াই এর মধ্যবিন্দু এক্স, আগে এক্স ওয়াইকে দিয়ে দিই। এইটা ধরা যাক এক্স, এইটা ধরা যাক ওয়াই, তাহলে এটা এক্স বিন্দু, এটা ওয়াই বিন্দু, দুটো কেন্দ্র। বলছে এদের যুক্ত করা হলো, এক্স আর ওয়াই যুক্ত করে এদের মধ্যবিন্দু নেওয়া হলো এরকম কোনো একটা জায়গায়। এদের মধ্যবিন্দু হচ্ছে এস। আচ্ছা, এটার নাম হচ্ছে এস। এ আর বি বিন্দুতে ছেদ করেছে তো, তাহলে এইটাকে ধরলাম এ, এইটাকে ধরলাম বি, তাহলে এইটা বি বিন্দু, এটা এ বিন্দু। তাহলে আমার আপাতত ফার্স্ট লাইনটা আঁকা হয়ে গেল। এক্স আর ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটো বৃত্ত আছে, এটা এক্স কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বড়টা, ছোটটা হচ্ছে ওয়াই কেন্দ্র বিশিষ্ট। দুজন দুজনকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এবারে এক্স আর ওয়াই যুক্ত করে তার মধ্যবিন্দু আমি নিয়েছি এস, তার সাথে এ বিন্দু যুক্ত করে দিয়েছে। আচ্ছা, তার মানে এস যোগ করা হলো, খুব ভালো কথা। বলল এ বিন্দু দিয়ে এস এর উপরে আবার লম্ব টানতে হবে, বোঝো কাণ্ড। তাহলে এইবারে এ বিন্দু দিয়ে এস এর উপরে একটা লম্ব টানবো, তাহলে লম্বটা মোটামুটি এরকম হবে। সেটা একেও ফুঁড়ে বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হলো আমার সেই লম্ব, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। খুব একটা ভালো আঁকতে পারলাম না, তবু বোঝা গেলেই হলো। এবারে কি বলছে, লম্ব অঙ্কন করলাম যেটা বৃত্ত দুটোকে পি আর কিউ বিন্দুতে ছেদ করে। দেখ, এ বিন্দু দিয়ে তো যাবেই, এবারে বড়টাকে পি বিন্দুতে ছেদ করলো আর ছোটটাকে কিউ বিন্দুতে ছেদ করলো। এবারে তোরা প্রশ্ন করবি কি করে জানলেন বড়টাকে পি বিন্দুতে? দেখ, এই অর্ডারেই যখন বলছে এক্স ওয়াই তারপরে এ বি, তাহলে আমি ধরে নিচ্ছি এটাও অর্ডারেই বলেছে, তার মানে বড় বৃত্তটাকেই পিতে আর ছোটটাকেই কিউতে ছেদ করেছে। হয়ে গেল। এবারে আমায় যেটা প্রমাণ করতে হবে, পি এ সমান সমান এ কিউ, এইটা হচ্ছে আমার আসল ঝামেলা। পি এ সমান সমান এ কিউ, অর্থাৎ এইটুকু সমান সমান এইটুকু। আমি কি কাজ করব, এর উপরে একটা ছোট্ট করে জিনিস অঙ্কন করে নেব। কি অঙ্কন হবে? আমি এক্স বিন্দু থেকে এই যে এপি, এইটার উপরে একটা লম্ব অঙ্কন করব 90 ডিগ্রি। আবার ওয়াই বিন্দু থেকেও এই এ কিউ এর উপরে লম্ব অঙ্কন করব। এইটা হচ্ছে আমার কাজ। ঠান্ডা মাথায় বোঝ। আগে অঙ্কন দুটো লিখে নিই, তারপরে আসছি। এক্স বিন্দু থেকে এপি জে এর উপর, এপিটা জে হয়ে গেল না, কারণ এ বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, পিও সেই বৃত্তটাকে কাট করেছে, এদেরকে যুক্ত করছি যে সেটা একটা জ্যা হয়ে গেল এপি। তাহলে এপি জে এর উপর এক্স এম লম্ব টানা হলো, এক্স এম। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এম। এবং ওয়াই বিন্দু থেকে এইটারও আবার এ কিউ জে এর উপর ওয়াই এন লম্ব টানা হলো, ওয়াই এন লম্ব টানা হলো। বেশ, ঠান্ডা মাথায় বুঝে পার। এটা এই বডিতে লিখবো না, তোদেরকে আগে বুঝিয়ে নিই, তারপরে তোরা যেভাবে গুছিয়ে লিখতে পারিস লিখবি। সিম্পল কথা, একটা স্ট্রেট লাইন আছে, একটা সরল রেখা আছে, সরল রেখার উপরে এইটা লম্ব, আমি সরল রেখার নাম দিলাম এবি। তাহলে এবির উপরে যদি এক্স ওয়াই লম্ব হয়, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা আলাদা বোঝাচ্ছি। এবির উপরে যদি এক্স ওয়াই লম্ব হয়, এটা 90 ডিগ্রি। আমি আবার বললাম এবি রেখাটার উপরেই আবার পি কিউ লম্ব আছে, তুই বললি আচ্ছা এটাও 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি, পি কিউ আর এক্স ওয়াই সমান্তরাল হবে, কারণ দুটোই
একই রেখার উপর বা একই ভূমির উপর লম্বালম্বি আছে, তার মানে এটা আর এটা জীবনে মিলবে না, এটা সমান্তরাল সরলরেখা। তাহলে এর উপরে যদি আরও আমার মন চায় এমএন লম্ব দাঁড় করিয়ে দেব, তাহলে সেও কিন্তু সমান্তরাল হবে এর সাথে। কথা বোঝাতে পারলাম? তার মানে একটাই যদি সরলরেখার উপরে গাদাগুচ্ছের লম্ব আমি টানতে থাকি, তাহলে প্রত্যেকটা একটা অন্যটার সাথে সমান্তরাল হবে। এইরকমই একটা সিনারিও দেখতে পাচ্ছি আমি এখানে। এই একটা সবেধন নীলমণি আছে আমার রেখা পি কিউ যদি ধরি, তার মধ্যে পি বিন্দু, এ বিন্দু, কিউ বিন্দু আছে। এই রেখা বরাবর উপর লম্ব ড্রপ হতে হতেই গেছে, এক্স এম লম্ব, এস এ লম্ব, এন ওয়াই লম্ব। তাহলে এরাও প্রত্যেকের সাথে সমান্তরাল, হ্যাঁ কি না? বলি হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা। তার মানে আমি এখান থেকে প্রথম আউটকামটা আগে প্রমাণ বলে লিখি, তারপরে আউটকামটা লিখি। পি কিউ রেখাংশের উপর এক্স এম কমা এস এ কমা ওয়াই এন লম্ব। সুতরাং এক্স এম সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াই এন। এই অবধি কোনো ঝকমারি নেই, বুঝে গেছি। এইবারে আরেকটা ধর্ম বা প্রপার্টি আমার কাজে লাগবে, সেটা তোদের কতটা মনে আছে জানি না। অনেকগুলো সমান্তরাল সরলরেখা টানলাম, আপাতত তিনটেতেই আমি ব্রেক মারলাম। তো তিনটে সরলরেখা আছে যারা সমান্তরাল, তাদেরকে এরকম আড়াআড়ি দুটো রেখা দিয়ে ছেদ করালাম। এইটার যা অনুপাত হবে, মানে একটা ছেদককে এই সমান্তরাল সরলরেখাগুলো যে অনুপাতে ভাগ করবে, অন্যটাকেও সেম অনুপাতে ভাগ করবে। মানে এটা যদি 2 সেন্টিমিটার হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এদের অনুপাত হবে 2:3। এখানেও যে লাইনগুলো থাকবে তারাও 2:3 অনুপাতেই ভাগ হবে। মানে এটা যদি 4 হয়, তাহলে এটা 6ই হবে। তো বললি আচ্ছা কি করে? আমি বললাম ওই যে 2:3 অনুপাত হবে, এটা 2:3 অনুপাত, তাহলে এখানের এইটুকু এইটুকু, এটাও 2:3 অনুপাত। আপনি বলে দিয়েছেন এটা 4, তাহলে এটাকে 6 দিয়েই যদি আমি ফিল আপ করি, তবেই গিয়ে এটা 2:3 অনুপাতে দাঁড়ায়। তাহলে আমি এখান থেকে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে এই ছোট্ট সেগমেন্টটা বের করে ফেলতে পারি। সেম সিনারিও চলে এসছে এইখানটায়। এইটুকু জায়গায় ভালো করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে লক্ষ্য কর। এখানে দুটো এমনি ছেদক আছে, একটা হচ্ছে পি কিউ, একটা হচ্ছে এক্স ওয়াই। তাদেরকে এই তিনটে সমান্তরাল সরলরেখা ছেদ করেছে। তো কি অনুপাতে ছেদ হয়েছে এই ছেদকটা তোরা দেখতে পাচ্ছিস তো? সরলরেখাগুলো একটা এইটা, একটা এইটা, একটা এইটা। তাহলে এই সরলরেখাগুলোকে এই ছেদকটা এক্স ওয়াই আর পি কিউ ছেদ করেছে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এখানে এই ছেদকটার কি অনুপাতে ভাগ আছে? তুই বললি এটা তো মধ্যবিন্দু, তার মানে এটা 1:1 অনুপাতে ভাগ করেছে। বললাম খাঁটি কথা, মধ্যবিন্দু তো বলে দিয়েছিল। যেহেতু এস হলো এক্স ওয়াই এর মধ্যবিন্দু, সুতরাং এক্সএস অনুপাত এস ওয়াই সেটা হচ্ছে 1:1। ঠিক কথা। তাহলে এটাকে যদি 1:1 অনুপাতে ভাগ করে, এই সমান্তরাল সরলরেখাগুলোই পি এন এই অংশটাকেও সমান অনুপাতে ভাগ করবে, কারণ একই ছেদক। তুই বললি পিএনকে ভাগ করবে না। যদি এই ছেদকটা অর্থাৎ এক্স ওয়াইকে এই সমান্তরাল সরলরেখাগুলো
1:1 অনুপাতে ভাগ করে, তাহলে এইখানে যে ছেদকটা আছে mn ছেদককেও সে 1:1 অনুপাতে ভাগ করবে। অর্থাৎ mn রেখাংশকেও xm sa ও yn সমান্তরাল রেখাংশগুলি ওয়ান ইস টু ওয়ান অনুপাতেই ভাগ করবে। এর মানে কি দাঁড়ালো? সুতরাং এম এ ইস টু এ এন সেটা হচ্ছে 1:1। তার মানে ঘুরপথে সে বলল এম এন এর মধ্যবিন্দু এ, সুতরাং এম এন এর মধ্যবিন্দু হলো এ। এই অবধি কোনো সমস্যা না? ঠিক আছে, এবারে চলে আসি আমার আলাদা আলাদা অ্যানালিসিসে। বড় বৃত্তটার দিকে তাকা। বড় বৃত্তটা তার পিএ জ্যায়ের উপরে এক্সএম লম্ব, অর্থাৎ এক্স কেন্দ্রীয় বৃত্তে পিএ জ্যায়ের উপর লম্ব হচ্ছে এক্সএম। তাহলে পিএ জ্যায়ের উপর লম্ব হচ্ছে এক্সএম। সুতরাং উপপাদ্য 32 অনুযায়ী কি পাই? পিএম সমান সমান এম এ, পিএম সমান সমান এম এ হলো। অনুরূপে ওয়াই কেন্দ্রীয় বৃত্তে কে জ্যা আছে? এ কিউ জ্যা আছে। এ কিউ জ্যা তার উপরে লম্ব হচ্ছে ওয়াইএন। সুতরাং এক্সএন এ কিউ এর উপর লম্ব, তার মানে এ এন আর এন কিউ সমান এ এন সমান সমান এন কিউ। একটু আগেই দেখেছি এম এ আর এ এন সমান, কারণ 1:1 রেশিওয়ে ভাগ হয়েছে। এম এন এর মধ্যবিন্দু যদি এ হয়, তার মানে আমি লিখতে পারি এম এ সমান সমান এ এন, মানে এম এ যা এ এন তাই। তাহলে এম এ যা এ এন তাই, এম এ মানে আবার পিএম, আবার এ এন মানে এন কিউ, হ্যাঁ কি না? তুই বললি হ্যাঁ। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? পিএ সমান সমান এ কিউ, পিএম সমান সমান এন কিউ যেই পেয়ে গেলাম, আমি এইটাকে কি লিখতে পারি? পিএম এর ডবল, অর্থাৎ 2 ইন্টু পিএম সমান সমান 2 ইন্টু এন কিউ। দুদিকেই আমি 2 দিয়ে গুণ করেছি। 2 ইন্টু পিএম করলেই আমার দেখ পিএ জ্যাটা চলে আসে, কারণ পিএম হচ্ছে অর্ধেক পিএ জ্যায়ের, তাহলে এটাই আমার পিএ। আর এন কিউ হচ্ছে আমার এ কিউ জ্যায়ের অর্ধেক, তার মানে 2 ইন্টু এন কিউ করলে আমার এ কিউ জ্যা চলে আসে। ব্যাস, যেটা প্রমাণ করতে দিয়েছিল প্রমাণ করে ফেলেছি, আর কিচ্ছু লাগবে না। এটা একটু ডিটেলে করলাম, এটা একটু জটিল, নিজে হাতে কিন্তু অন্তত 2 বার প্র্যাকটিস করবি, তবে গিয়ে এটা হাতে বসবে। চলে এলাম লাস্ট অঙ্ক আজকে। 10 নম্বরটা কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেন্টিমিটার 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো সমান্তরাল জ্যা এ বি আর সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। এঁকে ফেলি চল। একটা বৃত্ত আছে, তার কেন্দ্র হচ্ছে ও, দুটো সমান্তরাল জ্যা আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। তারা কেন্দ্রের দুপাশে অবস্থিত, ঠিক আছে। এবির দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে 24 সেন্টিমিটার। আর কি কি বলে দিয়েছে? বলে দিয়েছে জ্যা দুটির মধ্যেকার দূরত্ব,
তাহলে মধ্যেকার দূরত্ব মানে লম্ব দূরত্বই, আমি জানি লম্বটা হবে কেন্দ্র থেকেই, কেন্দ্র হয়েই তাকে যেতে হবে। তাহলে কেন্দ্র থেকে এর উপরে যদি লম্বটা নিই, সেটার নাম যদি এন দিই, আর কেন্দ্র থেকেই যদি ওর উপরে লম্বটা নিই, তার নাম যদি এম দিই, তাহলে খেলা জমে যায়, তাই তো? এইবারে আমাকে বলে দিয়েছে এম এন, এই গোটাটা হচ্ছে আমার 17 সেন্টিমিটার। বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। আমি কি করব? দেখ, শুধু জয়েন করে দেব ও এর সাথে সি কে আর এর সাথে ওকে। তাহলে আমি অঙ্কটা যখন লিখব, প্রদত্ত বলে এটা চালিয়ে দেব, যা দিয়েছে তাই। নতুন করে অঙ্কন কি করছি? ও এবং এ বিন্দুকে যুক্ত করা হলো, তার সাথে ও এবং সি বিন্দুকেও যুক্ত করা হলো। প্রমাণ। দেখ, লম্ব দূরত্ব তার মানে এইটা 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি এ বি জ্যায়ের উপর লম্ব হচ্ছে ও এম। তার মানে এই যে এম বিন্দুতে এ বি জ্যা সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে এ এমটা কত হবে? এ এম হবে হাফ অফ এ বি, তার মানে হাফ অফ 10 মানে 5 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে লম্ব দূরত্ব বলে সে কেন্দ্র দিয়ে গেল, ও এম হচ্ছে লম্ব এ বির উপর, লম্ব টানা হলে সে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই এ বি 10 হলে এম এ বা এ এম সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে অনুরূপভাবে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে সিডির জ্যায়ের উপরে লম্ব কে আছে? ও এম। তার মানে এরা সমদ্বিখণ্ডিত করবে ও এনটা সিডিকে, তার মানে সিএন সমান সমান হবে হাফ অফ সিডি। সিডি কত? 24। তাহলে এটা কত? 12 সেন্টিমিটার। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে এইটুকু হচ্ছে আমার 12 আর এইটুকু হচ্ছে আমার 5। এই অবধি পেলাম। ধরি ব্যাসার্ধ ও এ সমান সমান ও সি সমান সমান 8 সেন্টিমিটার। তাহলে একে 8 সেন্টিমিটার ধরছি। এইবারে সমকোণী ত্রিভুজ ও এম এতে পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিই। এইটুকু কত আমি জানি না, এইটুকু আলাদা করে কত জানি না, কিন্তু আমি জানি এই দুটোকে যুক্ত করলে আমার 17 আসবে। ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, আমি কি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ও এম এ ত্রিভুজটাতে এই এ এম স্কোয়ার যোগ এম ও স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার? বলি হ্যাঁ, এটা লিখবেন বলেই তো এতটা করলেন। ঠিক কথা। তাহলে এবারে এ এম কত পেয়েছিস? এ এম হচ্ছে 5 স্কোয়ার। ও এম কত জানি না, ও এম এর স্কোয়ার সেটা সমান সমান ও এ কত? আর স্কোয়ার। তাহলে আমি কি লিখতে পারি ও এম স্কোয়ার সমান সমান আর স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 25? তুই বললি হ্যাঁ, আর স্কোয়ার মাইনাস 25 ও এম স্কোয়ার। তাহলে ও এম কত রে?
OM সমান সমান √r² মাইনাস 25। আমি বললাম বাহ, ঠিক আছে, এই অবধি কোনো সমস্যা নেই। অনুরূপভাবে এইবারে এই ত্রিভুজটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ OCN এ সমকোণী ত্রিভুজ OCN তাতে CN হচ্ছে ভূমি, ON হচ্ছে লম্ব, আর OC হচ্ছে অতিভুজ। CN ON OC, তাহলে CN স্কোয়ার প্লাস ON স্কোয়ার সমান সমান OC স্কোয়ার। CN কত? CN হচ্ছে 12, ON কত আমি জানি না, তাহলে 12 স্কোয়ার যোগ ON তার স্কোয়ার সমান সমান R স্কোয়ার। তাহলে ON তার স্কোয়ার সমান সমান R স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 144। তাহলে ON সমান সমান √r² মাইনাস 144। ঠিক আছে, ভয় লেগে গেছে, রুট টুট চলে এসছে। তাতে কি, আমি তো এইটুকু জানি OM প্লাস ON সমান সমান আমার 17। তাহলে OM প্লাস ON সমান সমান √r² মাইনাস 25 যোগ √r² মাইনাস 144। এইখানে আমি কি লিখব? OM ON যোগ করে 17 পাই না, যেটা বলা ছিল, এখান থেকে এইটুকু 17 সমান সমান এইটা r² মাইনাস 25 যোগ r² মাইনাস 144। এইখানে এসে আমি থামলাম, কারণ এরপরে তোদের কাজ শুরু। এখান থেকে আমি একটাকে এই দিকে নিয়ে এসে বোথ সাইড স্কোয়ার করে দেব। স্কোয়ার করলে আমি এখান থেকে r² ভ্যালু পাবো দ্বিঘাত সমীকরণ সলভ করে। এবারে এইটা একটা বড় দ্বিঘাত সমীকরণ হবে, এটা তোরা একটু প্র্যাকটিস কর, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই আমি এখানেই থামছি। কমেন্ট সেকশানে উত্তরটা জানা এটার কত হলো, আর তাও যদি আটকায় আমাকে জানাবি, আমি পরে সেটার উত্তরটা বলে দেব। ভালো থাকবি, খুব প্র্যাকটিস কর। আর 5টা অঙ্ক বাকি রইল বড় প্রশ্নে, তারপরে তো শর্ট কোয়েশ্চেন আছেই। আমরা ধীরে ধীরে সবটাই সলভ করব, চিন্তার কোনো কারণ নেই। ভালো থাকিস।